তো ক্লাস 12-এর সূচিপত্রে প্রোসের মধ্যে থেকে 4টা প্রোস এবং পোয়েট্রির মধ্যে 4টা পোয়েট্রি, কিন্তু প্রোসের মধ্যে থেকে একটা প্রোস বাতিল করা হয়েছে, সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম। আর পোয়েট্রির মধ্যে থেকে বাতিল করা হয়েছে অন কিলিং এ ট্রি, গিয়ে প্যাডের লেখা কবিতাটি। তো তোমাদের মূল সিলেবাস অর্থাৎ 2022 সালে যে সমস্ত স্টুডেন্টরা ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রোসের মধ্যে থেকে 3টি প্রোস পড়তে হবে। সেটা হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিং বন্ডের লেখা, স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা, এবং হচ্ছে 3 কোশ্চেন্স লিও টলস্টয়ের লেখা। আর পোয়েট্রির মধ্যে থেকে পড়তে হবে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি, আর হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা। তাহলে দুটো বাতিল হয়েছে, সেটা হচ্ছে পোয়েট্রির মধ্যে থেকে অন কিলিং এ ট্রি, প্রোসের মধ্যে থেকে থ্যাংক ইউ ম্যাম। তো আজকে ভিডিওটিতে আমি আলোচনা করবো অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি আর্থার রিম্বাউডের লেখা কবিতাটি থেকে কিছু এমসিকিউ এসিকিউ সাজেশান, অর্থাৎ যে সমস্ত প্রশ্নের 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে দিই যে তোমাদের এর আগের ভিডিওগুলিতে কিন্তু আলোচনা করা হয়ে গেছে দ্য আইজ হ্যাভ ইট, এখান থেকে এমসিকিউ, স্ট্রং রুটস, 3 কোশ্চেন, এই সমস্ত অধ্যায়গুলি থেকে কিন্তু এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি। তো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা সেই ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো চলো আজকে আর্থার রিম্বাউডের লেখা অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি থেকে কবিতাটি থেকে কিছু 1 মার্কের কোশ্চেনের সাজেশন দিকে আসি। তো অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি আর্থার রিম্বাউডের লেখা একটি কবিতা। তো এই কবিতাটি থেকে প্রথমে তোমাদের সামনে আলোচনা করব এসিকিউ সাজেশন নিয়ে, তো তারপরে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের হচ্ছে এমসিকিউ সাজেশন নিয়ে। তো এসিকিউ তোমাদের জন্য মোট 15টি রয়েছে এবং এমসিকিউ তোমাদের জন্য মোট 6টি রয়েছে। তো এগুলো প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এসিকিউ সাজেশনের মধ্যে প্রথম যে প্রশ্নটি পড়তে হবে সেটা হচ্ছে উইথ হুইচ লিটারেরি মুভমেন্ট ওয়াজ রিম্বাউড অ্যাসোসিয়েটেড, অর্থাৎ কি রিম্বাউড যে আর্থার রিম্বাউড ছিল তিনি কোন সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো তিনি হচ্ছে রিম্বাউড ওয়াজ, উত্তরটা রিম্বাউড ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোরিয়ালিস্ট মুভমেন্ট, অর্থাৎ কি সোরিয়ালিস্ট মুভমেন্ট হচ্ছে পরাবাস্তবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তাহলে আর্থার রিম্বাউড বাস্তববাদী আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অ্যাজ লিভ ইন দ্য ভ্যালির মূল বিষয়বস্তু কী ছিল। সাবজেক্ট ম্যাটার মূল বিষয়বস্তু কী ছিল, উত্তরটা হচ্ছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যে কবিতার মূল বিষয়বস্তু হলো যুদ্ধের নিমফলতা। যুদ্ধের নিমফলতা হচ্ছে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি কবিতাটির মূল বিষয়বস্তু। তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, অর্থাৎ কবিতায় ছোট নদীটি কোথায় বয়ে চলে। হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, তো উত্তরটা হচ্ছে দ্য স্লো স্ট্রিম ফ্লোস থ্রো দ্য ভ্যালি, উপত্যকার মধ্য দিয়ে কিন্তু কী চলে, ছোট নদীটি উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলে। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হলো, অর্থাৎ হলো শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে। উত্তরটা হচ্ছে দ্য ওয়ার্ড হলো সাজেস্ট এ ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন, অর্থাৎ কি হলো শব্দটির দ্বারা একটি ভ্যালি বা উপত্যকাকে বোঝানো হয়েছে যেটা কিনা সারাউন্ডেড বাই মাউন্টেন, অর্থাৎ মাউন্টেন দ্বারা বা উপত্যকা দ্বারা পরিবেষ্টিত ছিল। সারাউন্ডেড বাই মাউন্টেন, ঠিক আছে, উপত্যকা দ্বারা পরিবেষ্টিত ছিল। চলে যাব 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সানরেস কম্পেয়ার্ড উইথ, অর্থাৎ সূর্যরশ্মিকে কিসের সাথে কম্পেয়ার বা তুলনা করা হয়েছে। তো দ্য সানরেস আর কম্পেয়ার্ড টু এ সফটলি ফ্লোয়িং স্ট্রিম, অর্থাৎ সূর্যরশ্মিকে একটি ধীরে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন হাউ ইজ দ্য সোলজার লাইং ইন দ্য ভ্যালি, অর্থাৎ কি কবিতায় সৈনিকটি কিভাবে উপত্যকায় শুয়ে রয়েছে। তো উত্তরটা হচ্ছে দ্য সোলজার ইজ লাইং ওপেন মাউথেড ইন হিজ ভ্যালি উইথ এ পিলো অফ ফান আন্ডার হিজ হেড, অর্থাৎ কি সৈনিকটি ফার্নের বালিশের ওপর মাথা দিয়ে হাঁ করে শুয়ে রয়েছে। পিলো অফ ফানস, ফার্নের একটি বালিশে কিন্তু মাথা রেখে হাঁ করে শুয়ে রয়েছে। চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে
হোয়াট ইজ মেন্ট বাই হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ হেভি আন্ডারগ্রোথ বলতে কি বোঝানো হয়েছে? তো হেভি আন্ডারগ্রোথ সাজেস্টেড, উত্তর হেভি আন্ডারগ্রোথ সাজেস্ট দ্য plentiful growth bushes and plants in the valley, অর্থাৎ হেভি আন্ডারগ্রোথ বলতে উপত্যকায় বেড়ে ওঠা প্রচুর গাছপালা ঝোপঝাড়ের কথা কিন্তু বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, হোয়ার আর দ্য ফিট অফ সোলজার। দেখো প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তো হোয়ার আর দ্য ফিট অফ সোলজার, উত্তর এর বাংলা অর্থটা হচ্ছে সৈনিকের পা দুটি কোথায় ছিল। ঠিক আছে, কবিতায় যে সৈনিকটি ছিল তার পা দুটি কোথায় ছিল, উত্তরটা হচ্ছে দ্য ফিট অফ দ্য সোলজার আর লাইং অ্যামং ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি, অর্থাৎ কি উপত্যকার যে ফুল ছিল উপত্যকার ফুলের মধ্যে সৈনিকটির পা দুটি রয়েছে বা ছিল। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, ইন হিজ সাইট দেয়ার আর 2 red holes, হোয়াট ডু দ্য 2 red holes ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাই। প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর বাংলা অর্থটা হচ্ছে কবিতায় যে দুটি লাল গর্তের কথা উল্লেখ ছিল সেই লাল গর্তের তাৎপর্যটি বুঝিয়ে দাও। তো এর উত্তরটা হচ্ছে, দেখো অ্যান্সারটা, দ্য 2 red holes ইন দ্য সাইট অফ দ্য সোলজার সাজেস্টেড, বুঝিয়েছেন 2 bullet wounds হুইচ হ্যাভ কস্ট হিজ ডেথ। ঠিক আছে, কস্ট হিজ ডেথ অর্থাৎ কি সৈনিকের শরীরের পাশের দুটি গর্ত যেটা ছিল বুলেটের অর্থাৎ বন্দুকের, ঠিক আছে, দুটি ক্ষতকের বোঝাচ্ছে, অর্থাৎ বন্দুকের দুটি গুলির দ্বারা যে বডিতে তার গর্তের সৃষ্টি হয়েছে তাকে কিন্তু বোঝানো হয়েছে এবং যার ফলে তার মৃত্যুও হয়, কস্ট হিজ ডেথ, যার ফলে কিন্তু তার মৃত্যুও হয়। তো 10 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য সোলজার লাই ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতায় সৈনিকটি কিভাবে শুয়ে আছে। তো দ্য সোলজার, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট। তো দ্য সোলজার লাইস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি উইথ হিজ মাউথ ওপেন অ্যান্ড ওয়ান অফ হিজ হ্যান্ডস রেস্টিং অন হিজ চেস্ট, অর্থাৎ কি সৈনিকটি উপত্যকায় শুয়ে রয়েছে, তার মুখটি খুলে আর তার একটি হাত বুকের উপর রয়েছে, হিজ চেস্ট, একটি হাত ছিল তার বুকের উপর এবং তার মুখটি ছিল খোলা। দ্য সোলজার লাইস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এইভাবে কিন্তু সে এই কবিতার মধ্যে অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার মধ্যে সোলজারটি ঘুমিয়েছিল বা শুয়েছিল। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্স ফ্রম অফ দ্য পোয়েম, অর্থাৎ কি যে এই কবিতাটি রয়েছে এই কবিতাটির কাব্যরীতি কী। ভার্স ফ্রম, কাব্যরীতি হচ্ছে দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স ফ্রম, অর্থাৎ কি একদম মুক্ত ছন্দে রচিত। ঠিক আছে, এই কবিতাটির কাব্যরীতি হচ্ছে একদম মুক্ত ছন্দে রচিত, এটাই হচ্ছে এর বাংলা অর্থ। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেথ সোলজার কম্পেয়ার টু, অর্থাৎ কি যে সৈনিকের হাসিকে কিসের সাথে তুলনা করা হয়েছে, যে মৃত সৈনিকটি ছিল তার হাসিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো দ্য স্মাইল অফ দ্য ডেথ সোলজার ইজ কম্পেয়ার্ড উইথ দ্য বিউটিফুল অ্যান্ড ইনোসেন্ট স্মাইল অফ এ চাইল্ড, অর্থাৎ কি মৃত সৈনিকের হাসিকে শিশুর সুন্দর ও নিষ্পাপ হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। বিউটিফুল, ঠিক আছে, অ্যান্ড ইনোসেন্ট নিষ্পাপ স্মাইল অফ এ চাইল্ড, অর্থাৎ কি একটা ছোট বাচ্চা শিশুর সুন্দর ও নিষ্পাপ হাসির সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে সৈনিকের হাসিটিকে। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, দে ফিল দ্য হলো ফুল অফ নাইট, হোয়াট ডাজ দ্য হলো ডেসক্রাইব, অর্থাৎ কি হলো এখানে কি বর্ণনা করে বা হলোর দ্বারা কি বোঝানো হয়েছে। তো উত্তরটা হচ্ছে দ্য হলো রিফার্ড টু ইন দ্য পোয়েম ডেসক্রাইব এ বিউটিফুল ভ্যালি,
অর্থাৎ কি হলো এক্ষেত্রে একটি সুন্দর উপত্যকাকে বর্ণনা করেছে, সারাউন্ডেড উইথ মাউন্টেন, যেটা ছিল পাহাড়ে ঘেরা, যা ছিল পাহাড়ে ঘেরা, ঠিক আছে। হোয়ার দ্য রেজ অফ দ্য সান আর স্ট্রিমিং ইন, অর্থাৎ কি যেখানে সূর্যরশ্মি স্রোতের মতো প্রবেশ করে, স্ট্রিম ইন স্রোতের মতো প্রবেশ করে। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ, অর্থাৎ কি সোলজারের যে বালিশটি ছিল সেটা কিসের তৈরি? তো দ্য সোলজার্স পিলো মেড অফ ফান, অর্থাৎ কি সৈনিকটির বালিশ ফান দিয়ে তৈরি ছিল। 15 নম্বর প্রশ্ন এবং এসিকিউ এর সর্বশেষ প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন ব্রাইট গ্রাস, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর বাংলা উত্তর হচ্ছে সৈনিকটির যে ধীর গতিতে চলা নদীটি উজ্জ্বল ঘাসের ওপর কি রেখেছে, ব্রাইট গ্রাস উজ্জ্বল ঘাসের উপর কি রেখেছে? উত্তর হচ্ছে দ্য স্লো স্ট্রিম লিভস অন দ্য ব্রাইট গ্রাস, লং স্ট্র্যান্ডস অর রিবনস অফ সিলভার, অর্থাৎ কি ধীর গতিতে চলা নদীটি উজ্জ্বল ঘাসের ওপর লম্বা লং স্ট্র্যান্ডস, ঠিক আছে, লম্বা রূপলি সুতো বা ফিতে ফেলেছে। তো এবার চলে যাব তোমাদের এসিকিউ সাজেশন তো শেষ হয়ে গেলো, এবার চলে যাব আমরা এমসিকিউ টাইপের কিছু সাজেশন নিয়ে। তো এমসিকিউ টাইপের কিছু সাজেশনের মধ্যে যে প্রথম প্রশ্নটি তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে দ্য ভ্যালি হোয়ার দ্য সোলজার ইজ লাইং ডেথ। তো প্রথম অপশান হচ্ছে বিগ, দ্বিতীয় স্মল, সি নাম্বার হচ্ছে লং, ডি নাম্বার হচ্ছে ডিপ। তো উত্তরটা হচ্ছে বি, তোমরা জানো সেটা হচ্ছে স্মল। চলে যাব দ্বিতীয় নাম্বার এমসিকিউ সাজেশনে, সেটা হচ্ছে দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ, এটা একটি কী ধরনের কবিতা? সেটা হচ্ছে এ সন্নেট, একটি সন্নেট টাইপের কবিতা। তারপর 3 নাম্বার, রিম্বাউট রোট দ্য পোয়েম হোয়েন হি ওয়াজ প্রবাবলি অনলি 16 ইয়ার ওল্ড, অর্থাৎ 16 বছরে ছিল তখন। 4 নম্বর প্রশ্ন, দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি বিকজ হি ইজ এ ক্যাজুয়ালি অফ ওয়ার, ইম্পর্টেন্ট, এটা পড়বে। 5 নম্বর হচ্ছে দ্য ডেথ সোলজার ওয়াজ ভেরি ইয়ং, দ্য পোয়েট রিকোয়েস্টেড নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকে ভিডিওয়ে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টাডি কেয়ার WB, সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর আপডেটস।